হ্যালো, আমি অভিজিৎ চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আচ্ছা, ক্লাস 12-এ এর আগে প্রবাবিলিটির বেশ কিছু ভিডিও বানানো আছে, তো যাদের দেখা হয়নি তারা দেখে নেবে। কেবলমাত্র লাস্ট চ্যাপ্টারটা ব্যাখ্যা করা হয়নি, এটা নিয়ে আলোচনা করা হয়নি, এটা আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই যে চ্যাপ্টারটা, লাস্ট চ্যাপ্টারটা, এই লাস্ট চ্যাপ্টারটা কী আছে না, সমসম্ভব চলক ও তার বিভাজন। তাহলে এর আগে প্রবাবিলিটি যখন আমরা শিখেছি, 11-এও ছিল, আবার 12-এ তো অনেকটা জায়গা জুড়েই প্রবাবিলিটি আছে। তো এইখানটাতে বেশিরভাগ জায়গাতেই কি করতাম, এর আগে বেশিরভাগ জায়গাতেই ধরে নিতাম যে হেড পড়ার ঘটনা, টেল পড়ার ঘটনা, সব ঘটনাগুলোকে ধরে নিতাম। কিন্তু এখানে এই ঘটনাগুলোকে বাস্তব সংখ্যার সাহায্যে প্রকাশ করব। তো তাহলে কি হবে, তাহলে আগের থেকে এই জায়গাটা আরও সহজ হয়ে যাবে। তার জন্য সম্ভাবনার ক্ষেত্রে এই বাস্তব সংখ্যার যে প্রয়োগটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এই টার্মগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, তাই টার্মগুলো উদাহরণের সাহায্যে প্রথমে একটু ব্যাখ্যা করছি। তাহলে প্রথমে একটা যদিচ্ছ পরীক্ষা, যে কোনো পরীক্ষা হতে পারে, তাহলে একটা যদিচ্ছ পরীক্ষা, এক্সপেরিমেন্ট, যদিচ্ছ পরীক্ষা হচ্ছে একটা কয়েনকে টস করছি। তাহলে এই কয়েনটাকে টস করলে কি কি ঘটনা ঘটতে পারে, হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। একটা কয়েনকে টস করছি, সেখান থেকে হয় হেড পড়বে অথবা টেল পড়বে। তাহলে এইটাকে বলা হচ্ছে আবার কি, নমুনা দেশ। তাহলে এটা হচ্ছে নমুনা দেশ। তাহলে এই নমুনা দেশে থাকা প্রত্যেকটা বিন্দুকে আগে আমরা কি করতাম, ধরে নিতাম যে হেড পড়ার ঘটনা, টেল পড়ার ঘটনা। কিন্তু এখন ওটাকে কিভাবে প্রকাশ করব না, বাস্তব সংখ্যার সাহায্যে। তাহলে দেখা যাক, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি। এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু লিখবো হেড পড়ার ঘটনা, হেড পড়ার ঘটনা। এক্স ইকুয়ালস টু হচ্ছে হেড পড়ার ঘটনা। তাহলে এক্স এর মান কি হতে পারে, তাহলে এক্স এর মান 0 হতে পারে। 0 মানে কি, একটাও হেড পড়েনি, তাহলে কি পড়েছে, টেল পড়েছে। অথবা এক্স সমান কি হতে পারে, 1 হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে 0 আর 1, তাহলে এক্স এর মান 0 আর 1, তাহলে এই যে চলরাশি এক্স এর মান, তাহলে এইটা 0 আর 1 দ্বারা কি প্রকাশ করছে, হেড পড়ার ঘটনা, যে হেড পড়েছে না পড়েনি। তাহলে সেক্ষেত্রে আগের থেকে অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে, কারণ এক্স এর মান দ্বারাই আমরা ঘটনাটাকে প্রকাশ করতে পারছি। তা এই জন্য এক্সটাকে বলা হচ্ছে এক্ষেত্রে চলক বলা হচ্ছে। এবার এটা সম্ভাবনার চলক, তাই এইটাকে লিখব সম্ভাবনার চলক। এবার এর মানগুলো আমরা এখানে এই চ্যাপ্টারে নিয়ে কাজ করব। সব মানগুলোই বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন না, আমি যদি একটা বাস্তব সংখ্যা রেখা আঁকি, তাহলে সেক্ষেত্রে এর যে মানগুলো আমরা দেখছি, কত কত মানকে গ্রহণ করেছে, 0 আর হচ্ছে 1। তাহলে 0 আর 1-এর মাঝেও অনেক বাস্তব সংখ্যা আছে যে মানগুলোকে এক্স গ্রহণ করতে পারেনি। তাই সেক্ষেত্রে এই দুটো বিন্দুর মাঝখানে অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে, তাই এটা হচ্ছে কি, বিচ্ছিন্ন চলক। তাহলে এই চ্যাপ্টারে বেশিরভাগই আমরা কি করব, প্রায় সবটাই বিচ্ছিন্ন চলক নিয়ে কাজ করব। তাহলে এই বিচ্ছিন্ন চলক, এই এক্স এর যে মানটা, এক্স এর এই মানগুলোকে আবার বলা হচ্ছে, এক্স যে মানগুলোকে গ্রহণ করতে পারে, কত, 0 আর 1, এই মানগুলোকে বলা হচ্ছে স্পেকট্রাম। এই মানগুলোকে বলা হচ্ছে স্পেকট্রাম। এই মানগুলো, যে মানগুলোকে এক্স গ্রহণ করছে, সেই মানগুলোকে বলা হচ্ছে স্পেকট্রাম। তাহলে এই স্পেকট্রামের সাহায্যে আমরা ঘটনাগুলোকে ব্যাখ্যা করব। তাহলে এই চ্যাপ্টারে এইটাই গুরুত্বপূর্ণ জায়গা, যে এই স্পেকট্রামের সাহায্যে আমরা ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এরপরে এই যে স্পেকট্রামের সাহায্যে ঘটনাগুলোকে ব্যাখ্যা করছি, এদের প্রত্যেকটার একটা নিজস্ব সম্ভাবনা আছে। অর্থাৎ এইখানটাতে এক্স এর মান 0, তাহলে এক্স এর মান 0 মানে একটাও হেড পড়েনি, অর্থাৎ টেল পড়েছে। তা টেল পড়ার সম্ভাবনা কত, টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2। এর আগে আমরা শিখেছি। হেড পড়ার সম্ভাবনাও কত, 1/2, কারণ মোট ঘটনা দুটো, তার মধ্যে একটা ঘটনা হেড, তাহলে 1/2। আবার মোট ঘটনা দুটো, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে টেল, তাই এরও সম্ভাবনা কত, 1/2। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই
এই এক্স এর মানগুলোকে আমরা বলছি কি বলছি, স্পেকট্রাম বলছি, আর এক্সটাকে কি বলছি, বিচ্ছিন্ন সম্ভাবনার চলক। কেন বিচ্ছিন্ন এখানে আমি ব্যাখ্যা করলাম। আচ্ছা, তাহলে এরপরে যেটা শিখবো, এটা শিখবো হচ্ছে বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজন, এটা শিখবো। তাহলে বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজন কিরকম, তাহলে বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজন আর কিছুই না, বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজন হচ্ছে এক্স যে মানগুলোকে গ্রহণ করছে, অর্থাৎ এক্স এর যে মানগুলো থাকছে x1 x2 ডট ডট করে হচ্ছে xn, আর তাদের প্রত্যেকের এক একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে যেমন হেড না পড়ার সম্ভাবনা ছিল, অর্থাৎ x = 0 এর সম্ভাবনা ছিল কত, 1/2, x = 1 এর সম্ভাবনাও ছিল 1/2। সেরকম এখানে এই যে স্পেকট্রামে থাকা মানগুলো, অর্থাৎ x যে মানগুলো গ্রহণ করছে সেই মানগুলোর প্রত্যেকটার একটা আলাদা আলাদা সম্ভাবনা আছে। x1 x1 হবে তার সম্ভাবনা হচ্ছে p1, x2 হবে তার সম্ভাবনা হচ্ছে p2, একইভাবে এরকম করে xn হবে তার সম্ভাবনা হচ্ছে pn। তাহলে এই যে জায়গাটা, এইটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজন। কেন বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজন, কারণ x1 x2 এর যে মানগুলো এরা কোনোটাই কি নয়, এখানে যেমন মানগুলো ছিল এই 0 1 এরা যেমন বিচ্ছিন্ন, এদের মাঝখানে কোনো কানেকশন নেই, অর্থাৎ পয়েন্টগুলো সব গায়ে গায়ে যদি এইভাবে পরপর থাকতো, এরকম যদি গোটা পয়েন্ট আমি যদি লিখতাম যে x এর মান হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, তখন এটা আর বিচ্ছিন্ন হতো না, অবিচ্ছিন্ন থাকতো, কারণ 0 থেকে শুরু করে সবটাকেই বোঝাতো। কিন্তু এখানে সেরকম নয়, এখানে এক্স এর মধ্যে থাকা এক একটা আলাদা আলাদা মান বোঝাতে চাইছে। অর্থাৎ এটা যদি বাস্তব রেখা হয় তাহলে এটা হয়তো x1, এটা হয়তো x2, এরকম করে ডট ডট করে চলছে, শেষে এটা হচ্ছে xn। তাহলে এরা যেহেতু এদের মাঝখানে অনেক গ্যাপ থেকে গেছে, তার জন্য এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন। আচ্ছা, বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজন, তাহলে বিচ্ছিন্ন সম্ভাবনা বিভাজনের ক্ষেত্রে এই এক্স এর মান আর তাদের সম্ভাবনা এগুলোকে যদি কমা কমা দিয়ে লেখা যায় এইভাবে, তাহলে এগুলোকে বলা হবে ক্রমযুগল। তাহলে এই যে মানগুলো যদি আমি এইভাবে কমা কমা দিয়ে লিখি, একটা সেটের আকারে সেটের মধ্যে এইভাবে লিখি, এগুলোকে সব আমরা বলবো ক্রমযুগল। আর এখানে এদের প্রত্যেকজনের যে সম্ভাবনা আছে, প্রত্যেকটা সম্ভাবনার যোগফল যে কোনো ক্ষেত্রেই প্রত্যেকটা সম্ভাবনার যোগফল হবে 1 হবে। প্রত্যেক ক্ষেত্রে এই সম্ভাবনাগুলোর যোগফল সবসময় কি হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে একটা যদিচ্ছ পরীক্ষা। যদিচ্ছ পরীক্ষার মধ্যে থাকা নমুনা বিন্দুগুলোকে আগে যেমন ধরে নিতাম আগের চ্যাপ্টারগুলোতে, এখানে কি করব, বাস্তব সংখ্যার সাহায্যে প্রকাশ করব। তাহলে অঙ্কগুলো কি হবে, বাস্তব সংখ্যা যদি সম্ভাবনা তত্ত্বে প্রয়োগ করা যায় তাহলে সম্ভাবনা তত্ত্বটা আরো সহজ হয়ে উঠবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই পর্যন্ত যেগুলো ব্যাখ্যা করলাম, এগুলো নিয়ে কারো কিছু সমস্যা থাকলে কমেন্টে জানাবে, না হলে এর পরের পার্টটাতে আসছি। আচ্ছা, এরপরে আসছি সম্ভাবনা অপেক্ষক বা এটাকে বলা যেতে পারে পরিসংখ্যা অপেক্ষক। সম্ভাবনা অপেক্ষক অথবা পরিসংখ্যা অপেক্ষক বা পরিসংখ্যা অপেক্ষক, সম্ভাবনা অপেক্ষক বা পরিসংখ্যা অপেক্ষক, অথবা এটাকে বলা যেতে পারে সম্ভাবনা ভর অপেক্ষক। তাহলে অপেক্ষক মানে এর আগে সম্বন্ধ চ্যাপ্টারে বলেছিলাম অপেক্ষক কিভাবে প্রকাশ করতে হয়, এফ অফ দিয়ে। তাহলে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এটা মানে কি বোঝায় না, এক্স এর পক্ষে
এক্স মান গ্রহণ করার সম্ভাবনা, তাহলে এক্স এর পক্ষে এক্স মান গ্রহণ করার সম্ভাবনা, তাহলে এটাই বোঝায় এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স মানে কি বোঝায় না এক্স এর পক্ষে এক্স মান গ্রহণ করার সম্ভাবনা। আর এই এফ অফ এক্সটাকে কি বলে? এফ অফ এক্সটাকে বলে সম্ভাবনা অপেক্ষক বা পরিসংখ্যা অপেক্ষক বা সম্ভাবনার ভর অপেক্ষক, অর্থাৎ লেখা হয় PMF, প্রবাবিলিটি মাস ফাংশন। আচ্ছা, তাহলে এফ অফ এক্স এটা মানে বোঝায় এক্স এর পক্ষে এক্স মান গ্রহণ করার সম্ভাবনা, ক্যাপিটাল এক্স এর পক্ষে স্মল এক্স মান গ্রহণ করার সম্ভাবনা। অর্থাৎ এটাকে লেখা যেতে পারে পি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, অর্থাৎ এক্স এই মানটাকে গ্রহণ করবে, ক্যাপিটাল এক্স এই স্মল এক্স মানটাকে গ্রহণ করবে। একটু আগে যেমন বলছিলাম একটা কয়েনকে টস করা হচ্ছে, তাহলে সেখানে হেড অথবা টেল পড়তে পারে। তাহলে হেড পড়ার ঘটনাটাকে আমি কি ধরেছিলাম? হেড পড়ার ঘটনাটাকে এক্স ধরেছিলাম, হেড পড়ার ঘটনাটাকে এক্স ধরেছিলাম। তাহলে হেড পড়ার ঘটনাটা যদি এক্স হয় তাহলে সেক্ষেত্রে এরকমভাবে কীভাবে লেখা যাবে এটাকে? এক্স ইকুয়ালস টু 0। তাহলে পি অফ এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স এর পক্ষে 0 মান গ্রহণ করার সম্ভাবনা। তাহলে এটা কত হবে? 0 মান মানে হেড পড়েনি, কি পড়েছে? টেল পড়েছে। তা সামগ্রিক ঘটনা দুটো, তার মধ্যে এটা একটা ঘটনা, তাই 1/2। একইভাবে পরেরটা পি অফ এক্স ইকুয়ালস টু 1, 1 মানে কি? তাহলে একটা হেড পড়েছে, তা তার সম্ভাবনা কি হবে না মোট ঘটনা দুটো আর হেড তার মধ্যে একটা ঘটনা, তাহলে 1/2। তাহলে এইভাবেই আমরা এফ অফ এক্সটাকে প্রকাশ করতে পারি যে এফ অফ এক্স ইকুয়ালস টু কীভাবে লেখা যেতে পারে যে পি অফ এক্স ইকুয়ালস টু 0, যেখানে এর ভ্যালু কত বেরোলো, প্রবাবিলিটি কত বেরোলো, সম্ভাবনা 1/2। একইভাবে এইভাবেও লেখা যেতে পারে। তাহলে এটাকে দুটোভাবে প্রকাশ করা যেতে পারে। হ্যাঁ, এই ঘটনার ক্ষেত্রে একটা কয়েনকে যখন টস করা হচ্ছে সেক্ষেত্রে এক্স এর মান দুটো হচ্ছে, আর যদি কয়েনটাকে 2 বার বা 3 বার টস করা হয় বা অন্য ঘটনার সাপেক্ষে যদি আমি এটাকে ব্যাখ্যা করি তাহলে এক্স এর মান একাধিক হবে, এখানে দুটো মান এলো, যাই হোক। তাহলে সেক্ষেত্রে এফ অফ এক্স মানে কি বোঝায়? এক্স এর পক্ষে এক্স মান গ্রহণ করার সম্ভাবনা। তা এটাকে প্রকাশ করা হবে কিভাবে? পি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স। এটা মানে কি সেটা আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলাম। এরপরে এটাকে আবার লেখা হয় ছোট হাতের অর্থাৎ স্মল পি। তাহলে এই যে এফ অফ এক্স এটাকে বলবো সম্ভাবনা অপেক্ষক বা পরিসংখ্যা অপেক্ষক বা হচ্ছে সম্ভাবনার ভর অপেক্ষক। এবার আমরা জানি যে কোনো কিছু সম্ভাবনা কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। তাই এফ অফ এক্স এর ভ্যালু যে কোনো কিছু সম্ভাবনা কি হতে পারে? সর্বনিম্ন 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে। তাই এফ অফ এক্সটা কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, অর্থাৎ সম্ভাবনার যে মান, প্রত্যেকটা সম্ভাবনার মান সর্বনিম্ন 0 হবে অথবা তার থেকে বেশি হবে। বেশি মানে আবার কিন্তু 1-এর থেকে বেশি নয়। তাহলে এর যে মানগুলো, এর মান এফ অফ এক্স এর যে মানটা সেটা কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে এর মান হয় 0 হবে, নাহলে 0-এর থেকে বড় হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সম্ভাবনা অপেক্ষক গেল। এরপরে এই যে জায়গাটা, এখানে যখন আমি দেখছি যে এই যে মানটা এটাকে যদি বিভাজন ছকের আকারে প্রকাশ করা যায়, তাহলে বিভাজন ছকের ক্ষেত্রে এইভাবে যদি প্রকাশ করি যে এই ক্ষেত্রে এগুলো এক্স এর মানকে প্রকাশ করছে আর এটা এফ অফ এক্স বা পি অফ এক্স এই মানটাকে প্রকাশ করছে, তাহলে কি হচ্ছে যে এক্স এর মান হতে পারে 0 হতে পারে, তার জন্য সম্ভাবনা কত? 1/2 বার করেছি। আর এক্স এর মান কি হতে পারে? 1, তার জন্য সম্ভাবনা কত? 1/2। আর এই দুটো যোগ যদি করি তাহলে এই দুটো যোগ করে কত আসছে? এই দুটো যদি যোগ করি অর্থাৎ সামেশন এফ অফ এক্স, সামেশন মানে যোগ, তাহলে সেক্ষেত্রে এই দুটো যোগ করলে পাচ্ছি কত? এই দুটো যোগ করে পাচ্ছি 1। তাহলে যে কোনো সম্ভাবনা এই বিভাজন ছক যদি আমরা বার করি বা বিভাজনের ক্ষেত্রে প্রত্যেকটা সম্ভাবনা বার করি, তাই এই সম্ভাবনাগুলোর যোগফল কিন্তু সবার ক্ষেত্রে কি হবে? 1 হবে। তাই সামেশন এফ অফ এক্স এইটা ইকুয়ালস টু কত লিখবো? সামেশন এফ অফ এক্স ইকুয়ালস টু লিখবো 1। ঠিক আছে? তাহলে এইটা হলো সম্ভাবনা অপেক্ষক বা পরিসংখ্যা অপেক্ষক বা সম্ভাবনার ভর অপেক্ষক। আচ্ছা, এরপরে যে জায়গাটা আসবো সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা। তাহলে
গাণিতিক প্রত্যাশাটা খুব ভালো করে দেখতে হবে। গাণিতিক প্রত্যাশা কি? কোনো একটা গেমে এটা অনেকটা সেই বাজি খেলার মতো। কীরকম? কোনো একটা গেমে কেউ জিতবে তার সম্ভাবনা, অর্থাৎ x টাকা জিতবে তার সম্ভাবনা হচ্ছে p1, আর x2 টাকা হারবে তার সম্ভাবনা হচ্ছে p2। এবার দু জায়গাতে অ্যামাউন্টটা আলাদা কেন হচ্ছে? এক জায়গায় x1 টাকা জেতার সম্ভাবনা, অন্য জায়গায় x2 টাকা হারার সম্ভাবনা। কেমন হয়? যদি দেখি যে একটা ভালো টিমের সাথে একটা কমা টিমের খেলা হচ্ছে, সেখানে যদি টাকার কোনো বাজি লাগানো যায়, তাহলে যেটা ভালো টিম তার ক্ষেত্রে কি হয়? কম টাকা, অর্থাৎ ভালো টিম জিতবে সেরকম জায়গায় যদি টাকা লাগানো যায় তাহলে কম টাকা লাগানো হয়। আর যদি যেটা কমা টিম আছে সে জিতবে, সেক্ষেত্রে যদি টাকা জেতার যায় তাহলে সেটা কি হবে? বেশি হবে। অর্থাৎ দেখা যাচ্ছে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, এই একটা টিম, এই একটা টিম। এবার এই টিমটা হচ্ছে অনেকটা ভালো টিম, হ্যাঁ, এই টিমের পারফরমেন্স অনেকটা ভালো, গুড, তার জন্য জি লিখলাম। এর পারফরমেন্স খারাপ, তার জন্য ব্যাড লিখলাম। এবার এখানে কেউ যদি টাকা দেয়, তাহলে যদি বলে যে এই ভালো টিমটা জিতবে, আর কেউ যদি বলে যে এই খারাপ টিমটা জিতবে, তাহলে ভালো টিমে জেতার সম্ভাবনা বেশি। তাই এক্ষেত্রে কেউ যদি জেতে তাহলে কম পরিমাণ টাকা জিতবে। দেখা যাচ্ছে এই টিমটা জিতলো, তার জন্য ও হয়তো পেল 100 টাকা, কিন্তু এই টিমটা যদি জিতে যায় তাহলে হয়তো অ্যামাউন্টটা আরও বেশি হয়ে যাবে। তাই জেতার এখানে এ জেতার আর এ জেতার ক্ষেত্রে দু জায়গায় টাকার পরিমাণটা কি হবে? আলাদা হবে। সেরকম কোনো একটা গেমে x টাকা জেতার সম্ভাবনা p1 এবং x2 টাকা হারার সম্ভাবনা p2। তাহলে এর গাণিতিক প্রত্যাশা, অর্থাৎ আমরা খেলাটা কি, এখান থেকে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা দেখব যে প্রত্যাশার মানটা কীরকম হচ্ছে, যে প্রত্যাশার মান থেকে দেখব যে এটাতে আমাদের কি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, কি হচ্ছে দেখব। তো সেই হিসাবে আমরা গেমটা কখন খেলতে পারবো? যখন আমাদের প্রত্যাশার মানটা 0 আসবে, অর্থাৎ দুটো ঘটনাই ঘটতে পারে এক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে এই যে প্রত্যাশার মানটা কি করে বেরোবে? যে x1 টাকা জেতার সম্ভাবনা p1, অর্থাৎ x1 ইন্টু p1, আর x2 টাকা হারার সম্ভাবনা হচ্ছে p2। তাহলে এখানে হারাটাকে জেতার মাধ্যমে প্রকাশ করলে তাহলে কি হবে? x2 আছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে, আমি যদি বলি x2 টাকা হারা, তার মানে মাইনাস x2 টাকা জেতা, তাই তো? তাহলে সেক্ষেত্রে এদের যে গুণফল তাদের আবার যোগফল, এটাকেই বলা হচ্ছে এক্সপেকটেশন, অর্থাৎ হচ্ছে প্রত্যাশা। আর এটাকে ডিনোট করা হয় কীভাবে? ই অফ এক্স বা হচ্ছে x বার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ই অফ এক্স বা এক্স বার ইকুয়ালস টু, এক্ষেত্রে কি এলো? x1 p1 প্লাস মাইনাস x2 ইন্টু হচ্ছে p2। তাহলে এটা যদি গুণ করা যায় তাহলে চলে আসছে x1 p1 প্লাসে মাইনাসে মাইনাস x2 p2। তাহলে এটাই হচ্ছে এর ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশা। তাহলে সামগ্রিকভাবে যদি গাণিতিক প্রত্যাশাটাকে দেখা যায়, তাহলে ই অফ এক্স ইকুয়ালস টু কী হবে? না x1 p1 প্লাস x2 p2 প্লাস ডট ডট করে শেষে হবে xn pn। এইটাকেই বলা হচ্ছে গাণিতিক প্রত্যাশা। তাহলে এই যে গাণিতিক প্রত্যাশা, এই গাণিতিক প্রত্যাশার সাহায্যে বেশ কিছু অঙ্ক আছে। তো এক্ষেত্রে এই টার্মগুলো খুব ভালোভাবে দেখতে হবে। আর এখানে কিছু কিছু প্রমাণ আছে, যেমন ই অফ এ। তাহলে এখানে আমি দেখছি যখন এখানে x থাকছে এই জায়গাগুলোতে সব কি হয়ে যাচ্ছে? x হয়ে যাচ্ছে। আর এখানে একটা জিনিস একটু আগে বলেছিলাম যে এই ঘটনাগুলোর প্রত্যেকটা যে সম্ভাবনা, এই সম্ভাবনাগুলোর যোগফল কি হয়? অর্থাৎ সামেশন এফ অফ এক্স এর মান কত হয়? 1 হয়। অর্থাৎ এখানে যে সম্ভাবনাগুলো আছে কত আছে? p1 আছে, p2 আছে, প্লাস ডট ডট করে শেষে সম্ভাবনা কত আছে? pn। এদের যোগফল কত হয়? এদের যোগফল হয় 1। তাহলে এই প্রত্যেকটা ঘটনার যে সম্ভাবনা, x1 ঘটনা, তাহলে x1 এই বাস্তব সংখ্যার যে জায়গাগুলো আমি এখানে সব ব্যাখ্যা করছি, প্রত্যেকটা কি না ক্যাপিটাল এক্স এর পক্ষে x মান গ্রহণ করার সম্ভাবনা।
সেগুলো কি না x1 মান গ্রহণ করার সম্ভাবনা কত p1, x2 মান গ্রহণ করার সম্ভাবনা p2, xn মান গ্রহণ করার সম্ভাবনা হচ্ছে pn। তাহলে সেক্ষেত্রে এই সম্ভাবনাগুলোর যোগফল কত হয় 1 হয়, কারণ সামেশন f অফ x সমান 1 একটা উদাহরণ দিয়ে এখানে আমি ব্যাখ্যা করেছি। তাহলে ই অফ এ, তাহলে এখানে x এর জন্য এই জায়গাগুলোতে সব x হচ্ছিল, তাহলে এখন x1 x2 xn এরকম হচ্ছিল, তাহলে xটা ছিল চলরাশি, এখানে চলক বারবার বলা হয়েছে, এটা চলক সমসম্ভব চলক। তাহলে সেক্ষেত্রে এইখানে এই যে x1 x2 xn এই যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা কি ছিল এক একটা চলক ছিল। এবার এর জায়গায় যদি কোনো ধ্রুবক রাশি বসানো হয়, অর্থাৎ আমি এখানে ধ্রুবক রাশি বসাচ্ছি চলকের জায়গায় ধ্রুবক, তাহলে কি বসছে এখানে এটা a, এটাও a, একইভাবে শেষে যে টার্মটা আছে সেখানেও বসবে কত, সেখানেও বসে যাবে হচ্ছে a বসে যাবে। তাহলে এখান থেকে আমি যদি এটা কমন নিই তাহলে পড়ে থাকছে p1 প্লাস p2 প্লাস ডট ডট করে শেষে হচ্ছে pn। আচ্ছা, তাহলে এই যে এদের যোগফলটা এখনই বললাম কত হয় না 1 হয়, তাহলে এটা সমান কত চলে আসবে a। তাহলে ই অফ a যদি করা যায়, ই অফ a সমান কত আসবে, ই অফ a সমান এই আসবে। তাহলে এটাই হচ্ছে গাণিতিক প্রত্যাশা। এবার গাণিতিক প্রত্যাশা দিয়ে বেশ কিছু অঙ্ক থাকবে, আর এই টার্মগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও এক্সপেকটেশনের মধ্যে আর কিছু প্রমাণ আছে, প্রমাণগুলো একটু ব্যাখ্যা করে দিই। আচ্ছা, যাদের যাদের দরকার পড়বে এটা স্ক্রিনশট করে নিতে পারো, এর পরের পার্টটাতে আসছি। আচ্ছা, তাহলে ই অফ এ সমান বেরোলো এ। এছাড়া আরেকটা প্রমাণ আছে ই অফ এ এক্স। তাহলে ই অফ এ এক্স, তাহলে একটা ধ্রুবক আছে একটা চলরাশি আছে, তাহলে শুধু ই অফ এক্স থাকলে কি হয় এরকম হয়। তাহলে এখানে যদি আবার একটা এ বসে তাহলে এদের সামনে প্রত্যেকটা সামনে একটা করে এ চলে আসবে, তাহলে কেমন হবে এ x1 p1 এ x2 p2 প্লাস ডট ডট করে এ xn pn। এবার এখান থেকে আমি যদি এটা কমন নিই তাহলে পড়ে থাকছে কত, এখান থেকে এ যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে পড়ে থাকছে কত x1 p1 প্লাস x2 p2 প্লাস ডট ডট করে হচ্ছে xn pn। তাহলে এই যেটা এলো এটা মানেই কি, একটু আগেই বার করেছি, এটা মানেই হচ্ছে ই অফ এক্স। তাহলে এ ই অফ এক্স। তাহলে এখানে যদি কোনো ধ্রুবক থাকে এক্সপেকটেশনের ক্ষেত্রে তাহলে সেই ধ্রুবকটা কি হয় বাইরে বেরিয়ে আসে। একইভাবে যদি এরকম থাকে যে ই অফ এ এক্স প্লাস বি, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে প্রমাণটা করার জন্য আমি কি করব, এটা ধরে নেব যে ধরি এ এক্স প্লাস বি, তাহলে এ এক্স প্লাস বি এটা সমান কিছু একটা ধরে নিই, ওয়াই ধরে নিই। এবার ওয়াইয়ের মাথায় যদি বার চাপানো যায়, তাহলে এর মাথায় যদি বার চাপাই তাহলে আমরা জানি যে ধ্রুবকের মাথায় আলাদা করে বার এক্ষেত্রে হবে না, চলরাশির মাথায় থাকবে, তাহলে কেবলমাত্র এক্স এর মাথায় বারটা হবে, অর্থাৎ এইরকম আমরা পাবো। তাহলে ই অফ এ এক্স প্লাস বি এর যে ভ্যালুটা সেটা বার করতে গেলে আমাদের কিভাবে করতে হবে না, ই অফ এক্স বার করতে গেলে এখানে এইখানটাতে যে মানগুলো থাকবে এই মানগুলোতে আগে এক্স এর জন্য এখানে এক্স বসছিল, এখন কি বসবে না এইখানটাতে আমি বসিয়ে দিতে পারি, কত বসাবো এখানে কত আছে x1 p1, তাহলে x1 p1 যদি হয় তাহলে এখানে কত বসবে, এখানে বসবে a x1 প্লাস বি ইন্টু হচ্ছে p1, এখানে কত বসবে a x2 প্লাস বি ইন্টু p2 প্লাস ডট ডট করে এখানে বসবে a xn প্লাস বি ইন্টু pn। ঠিক আছে, আচ্ছা এটা একটু বইয়ের থেকে আলাদাই করাচ্ছি, এটা এখানে এই যে জায়গাটা এটা এখানে কাজে লাগাচ্ছি না, এমনিই করিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে তাহলে এটা ভেতরে গুণ করলে কত আসছে a x1 p1 b p1 a x2 p2 প্লাস b p2 প্লাস ডট ডট করে
এ এক্স এন পি এন প্লাস বি পি এন। এখান থেকে প্রথমে যে টার্মগুলো আছে সেগুলোকে প্রথমে নিয়ে আসছি, এ এক্স ওয়ান পি ওয়ান প্লাস এ এক্স টু পি টু প্লাস ডট করে এ এক্স এন পি এন। আর শেষে যে পার্টগুলো আছে সেকেন্ড পার্টগুলোকে এক জায়গায় আনছি, তাহলে বি পি ওয়ান প্লাস বি পি টু প্লাস ডট করে বি পি এন। এখান থেকে এ যদি কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু প্লাস ডট করে হচ্ছে এক্স এন পি এন। আর এখান থেকে যদি বি কমন নিই তাহলে বি কমন নিলে হচ্ছে পি ওয়ান প্লাস পি টু প্লাস ডট করে হচ্ছে পি এন। এবার এদের যোগফলের মানটা এক হয়, আর এইটুকু মানে হচ্ছে ই অফ এক্স, একটু আগেই বার করেছি, তাহলে কত হবে এ ইন্টু ই অফ এক্স তার সাথে হচ্ছে প্লাস বি ইন্টু এক, তাহলে এ ইন্টু ই অফ এক্স প্লাস বি ইন্টু এক, এটা বি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এই যে জায়গাগুলো এগুলো। এরপরে যে ভেদ মান শিখবো, তো ভেদ মানে এক্সপেকটেশনটা কাজে লাগবে। আর এক্সপেকটেশনের দুটো ফর্মুলা, দুটো যেটা এমনি ট্রিভিয়ালি করা যাবে, প্রুফ দরকার নেই, তাই এটা মনে রাখবো যে ই অফ এক্স প্লাস ওয়াই যদি থাকে তাহলে এক্সপেকটেশনটা দুটো পার্টে ভেঙে যাবে, একটা হবে ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই। আর যদি গুণ থাকে এক্সপেকটেশনের মধ্যে তবুও এটা দুটো পার্টে ভেঙে যাবে। এখানে যেমন মাঝে যোগ ছিল বলে যোগ চিহ্ন বসলো, এখানে গুণ আছে মাঝে গুণ বসে যাবে, তাহলে ই অফ এক্স ইন্টু হচ্ছে ই অফ ওয়াই। আচ্ছা, তাহলে এই রেজাল্টটা এরপরে আমি ভেদ মান বার করার সময় কাজে লাগাবো। এরপরে তাহলে ভেদ মানের জায়গাটা একটু ব্যাখ্যা করি। ভেদ মান কি না, ভেদ মান হচ্ছে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারের গাণিতিক প্রত্যাশা। তাহলে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারের গাণিতিক প্রত্যাশাই হচ্ছে ভেদ মান। তাহলে দেখি এখানে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার এর গাণিতিক প্রত্যাশা, এটাই হচ্ছে ভেদ মান। তাহলে এইটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারের প্রত্যাশাটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, অর্থাৎ ভেদ মান এক্সের। তা ভেদ মান কি করে বার করব না, এখানে এক্স আর এক্স বারের মানটাকে আমি এখানে যে হোল স্কোয়ার আছে এটাকে একটু ভাঙি। তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের যে ফর্মুলা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার এক্সপেকটেশনের এই ফর্মুলাটা একটু আগেই বললাম যে ভ্যারিয়েন্স বার করার সময় কাজে লাগবে। তাহলে কিভাবে কাজে লাগাবো না, এরকম যদি দুটো পার্টে থাকে যে এক্স প্লাস ওয়াই, এক্সপেকটেশনটা কি হয় মাঝের চিহ্নগুলো বসে যায়, তাই তো এখানে প্লাসটা ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই লিখেছিলাম। তাহলে এক্ষেত্রে কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স বার প্লাস এক্স বার তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এটাকে লিখতে পারি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ টু এক্স এক্স বার প্লাস ই অফ এক্স বার তার হোল স্কোয়ার। এবার এখানে এক্স হচ্ছে চলরাশি, কিন্তু এক্স বারটা কি, এক্স বার একটু আগে বলেছিলাম যে এক্স বার মানেই হচ্ছে ই অফ এক্স। তাহলে ই অফ এক্স এর মানটা কিন্তু এক্সপেকটেশনের মানটা কিন্তু চলরাশি থাকে না, এক্স এর মান চলরাশি কিন্তু এক্সপেকটেশন অফ এক্স এর মান কিন্তু চলরাশি নয়, এটা ধ্রুবকের, এটা কিন্তু ধ্রুবকই, ঠিক আছে। তাহলে যদি ধ্রুবক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে একটু আগে প্রমাণ দেখলাম যে ই অফ এ এক্স যদি হয় তাহলে হয় এ ইন্টু ই অফ এক্স। তাহলে সেই হিসাবে এখানে যে ধ্রুবক রাশি থাকবে এক্সপেকটেশনের মধ্যে সে কি হবে এরকম বেরিয়ে চলে আসবে। তাহলে টু এক্স বার, তাহলে টুটা ধ্রুবক আর এক্স বারটা ধ্রুবক বেরিয়ে আসলো, বাকি পড়ে থাকছে ই অফ এক্স। একইভাবে এখানে এই গোটাটাই ধ্রুবক, তাহলে কি হবে একটু আগে আরও একটা প্রমাণ দেখেছিলাম যে ই অফ এ ইকুয়ালস টু হচ্ছে এ। তাহলে এখান থেকে ই অফ
এক্স বার তার স্কোয়ার, তাহলে এটা যদি ধ্রুবক হয় তো ধ্রুবক হলে এখানে কি হলো, গোটাটাই এখান থেকে এক্সপেকটেশন থেকে বেরিয়ে আসবে আর এক্সপেকটেশনটা উঠে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কত হবে, এক্স বার তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে ই অফ এক্স স্কোয়ার টু এক্স বার, আর ই অফ এক্স মানে কি বললাম, এক্স বার। তাহলে কটা এক্স বার হচ্ছে, দুটো এক্স বারের গুণ। তাহলে পরের লাইনে এখান থেকে গুণ করে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি মাইনাস টু এক্স বার তার হোল স্কোয়ার প্লাস এক্স বার তার স্কোয়ার। তাহলে ই অফ এক্স বার, ই অফ এক্স স্কোয়ার মাইনাস, এই দুটো ক্যালকুলেশন করলে আসবে এক্স বার তার হচ্ছে হোল স্কোয়ার। আর এক্স বার মানেই কি লিখতে পারি, ই অফ এক্স। তাহলে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা মানেই হয়ে যাচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু লিখবো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। এইভাবেই ভ্যারিয়েন্স আমাদের বার করতে হবে। এবার ভ্যারিয়েন্সের মধ্যে বেশ কিছু প্রমাণ আছে, এই রেজাল্টগুলো একটু কাজে লাগবে। তো এই রেজাল্টগুলোর প্রমাণগুলো ওটাতে যাচ্ছি না, যেহেতু এবছর এমসিকিউ আছে। প্রমাণগুলো একটু বলে দিচ্ছি আমি। রেজাল্টগুলো, ভ্যারিয়েন্স অফ যদি এ এক্স থাকে, তাহলে এটা যখন বেরিয়ে আসবে এখান থেকে ধ্রুবক, এর আগে যখন এখান থেকে ধ্রুবক বেরিয়ে আসছিল, ধ্রুবক বেরিয়ে আসলে এখানে ধ্রুবকটা জাস্ট বেরিয়ে আসছিল, ধ্রুবকটা এ এক্স ছিল, ই অফ এ এক্স, তা এখান থেকে এটা বেরিয়ে আসছিল, ই অফ এক্স বসে যাচ্ছিল। এখানে ভ্যারিয়েন্সেরও ধ্রুবকটা বেরিয়ে আসবে, কিন্তু এখানে কি হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, দিয়ে ভ্যারিয়েন্স অফ এক্স। একইভাবে এরপরে যদি ভ্যারিয়েন্সের ক্ষেত্রে এরকম থাকে যে এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে ভ্যারিয়েন্সটা এক্সপেকটেশনের মতো দুটো পার্টে ভেঙে যাবে, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস ভ্যারিয়েন্স অফ বি ওয়াই। এবার দেখলাম যে কোনো ধ্রুবক থাকলে সেটা বেরিয়ে চলে আসে, কিন্তু কিভাবে বেরোয়, স্কোয়ার হয়ে। তাহলে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস এখানে বি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই। তাহলে এই জায়গাগুলো, এই রেজাল্টগুলো কিন্তু অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তো এই দুটো, আর এর সাথে আরেকটা আছে ভ্যারিয়েন্স অফ কোনো কিছু যদি ধ্রুবক দেয়া থাকে, ভ্যারিয়েন্স অফ এ। তাহলে ভ্যারিয়েন্স অফ এ এর ভ্যালু কি হবে না, ভ্যারিয়েন্স অফ এ এর ভ্যালু হয়ে যাবে 0 চলে আসবে। কিভাবে আসছে ঠিক আছে আমি বলে দিই। তাহলে এখানে ভ্যারিয়েন্স অফ এ যদি বসাই আমি, তাহলে কি হবে, ভ্যারিয়েন্স অফ এ মানে এক্সপেকটেশন অফ এ স্কোয়ার মাইনাস ই অফ এ তার হোল স্কোয়ার। এবার এক্সপেকটেশনের মধ্যে কি হয়, ধ্রুবকের এক্সপেকটেশন থাকলে এক্সপেকটেশনটা কি হয়, এরকম এক্সপেকটেশন উঠে যায়, ধ্রুবকটা বসে যায়। তাহলে এ স্কোয়ার, এখানেও ই অফ এ আছে, তাহলে এখানে এক্সপেকটেশন উঠে যাবে, তাহলে এ তার হচ্ছে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে কত হয়ে যাচ্ছে, 0। তাহলে ভ্যারিয়েন্স, কোনো কিছু ধ্রুবকের যদি ভ্যারিয়েন্স হয় তাহলে সেক্ষেত্রে এর মানটা কত হবে, 0 হবে। একইভাবে এই প্রমাণগুলো এর মাধ্যমে আমরা করতে পারবো। যাই হোক, তাহলে এইটা গেল হচ্ছে ভেদ মান। তাহলে এটা হচ্ছে ভেদ মান। এর সাথে আরেকটা শিখবো হচ্ছে সম্যক পার্থক্য। সম্যক পার্থক্য, তাহলে সম্যক পার্থক্যের ক্ষেত্রে কি হবে, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স। অর্থাৎ ভেদ মানের রুট ওভার অফ করলে আমরা কি পেয়ে যাব, সম্যক পার্থক্য পেয়ে যাব। তাহলে রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স মানে একটু আগে কি শিখলাম না, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে সম্যক পার্থক্য। তাহলে এই টার্মগুলো দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে। এবার এসএনদের যে বই আছে সেখান থেকে কিছু প্রথম দিকের এমসিকিউ করি, তারপরে পরের ভিডিওতে বাকি পার্টটা ব্যাখ্যা করে দেবো, বাকি যে জায়গা অঙ্কগুলো থাকবে। আজকে কিছু অঙ্ক এখান থেকে করা যাক। আচ্ছা, তাহলে যার যার দরকার এটা স্ক্রিনশট করে নিও, বাকি আমি এরপরে অঙ্ক কিছু দেখছি, করিয়ে দিচ্ছি অঙ্কগুলো। আচ্ছা, তাহলে প্রথম যে অঙ্কটা বলেছে, একটা যদিচ্ছ চলকের সম্ভাবনা অপেক্ষক সর্বদা কি হবে। তা সম্ভাবনা অপেক্ষক একটু আগে যখন বললাম, সম্ভাবনা অপেক্ষক কোনটা ছিল না, এফ অফ এক্স।
ব্যাখ্যা করেছিলাম যে এফ অফ এক্স কীভাবে ব্যাখ্যা করেছিলাম যে এফ অফ এক্স এটা মানে কি বোঝায় না এক্স এর পক্ষে এক্স মান এক্স এর পক্ষে এক্স মান গ্রহণ করার সম্ভাবনা। তাহলে এর ক্ষেত্রে তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কি বোঝায় না এক্স এর পক্ষে এক্স মান গ্রহণ করার সম্ভাবনা। তো এখানে বলেছিলাম যে এফ অফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে এফ অফ এক্স এর মান হয় 0 হবে নাহলে 0 থেকে বড় হবে, 0 থেকে বড়। সেখানে বলেছিলাম যে সম্ভাবনা 1-এর থেকে বেশি হয় না, তাই 1-এর বেশি হবে না। তাহলে এক্ষেত্রে 0 হবে অথবা 0 থেকে বড় হবে, কিন্তু কি হবে না ঋণাত্মক হবে না। তাহলে এখানে অপশন ডিটাই সঠিক উত্তর, যে এখানে কি হবে না, এখানে এফ অফ এক্স এর মান ঋণাত্মক হবে না। এরপরে দুয়েরটা কি আছে, ই অফ 10x। তাহলে একটু আগে আমি বলেছিলাম যে ই অফ এ এক্স এটা মানে কি হয়, এখান থেকে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে আর এখানে ই অফ এক্স এটা বসে যায়। তাহলে এর ক্ষেত্রে কি হবে, একই রকমভাবে 10টা বেরিয়ে আসবে আর এক্সটা থেকে যাবে। তাহলে এখানে কোন অপশনটা হলো, এখানে অপশন হচ্ছে বি। আচ্ছা, তাহলে এরপরটা কি বলেছে, ভ্যারিয়েন্স অফ 4x। তাহলে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কি ব্যাখ্যা করেছিলাম, ভ্যারিয়েন্সের ক্ষেত্রে বলেছিলাম যে ভ্যারিয়েন্স অফ ax এর ক্ষেত্রে ধ্রুবকটা যেমন শুধু বেরিয়ে আসে, এর ক্ষেত্রে ধ্রুবকটা কি হয়ে বেরোবে, এর ক্ষেত্রে ধ্রুবকটা হচ্ছে a স্কোয়ার অর্থাৎ স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে। তাহলে এখানে যদি এই ধ্রুবক আছে 4টা বেরিয়ে আসে তাহলে 4 স্কোয়ার হয়ে বেরিয়েবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 4 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ x। তাহলে কত বেরিয়ে যাচ্ছে এক্ষেত্রে 16 ভ্যারিয়েন্স অফ x। কত অপশন, এটা অপশন এ। আচ্ছা, এরপরে চারেরটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি শিখেছিলাম, ভ্যারিয়েন্স অফ এক্স মানে শিখেছিলাম ই অফ, ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি শিখেছিলাম একটু আগে বললাম, ভ্যারিয়েন্স অফ এক্স মানে শিখেছিলাম ই অফ এক্স তার হচ্ছে স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এইটাই শিখেছিলাম ভ্যারিয়েন্স অফ এক্স মানে। তাহলে কতর অপশন এটা, কতর অপশন এটা, এটা হচ্ছে অপশন বি। আচ্ছা, এরপরে পাঁচেরটা কি আছে, পাঁচেরটা বলছে এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন এফ অফ এক্স এবং এক্স চলক কেবলমাত্র দুটো মান গ্রহণ করতে পারে, x1 আর x2। তাহলে এফ অফ x1 প্লাস এফ অফ x2 এদের যোগফলটা কত হবে। একটু আগে আমি ব্যাখ্যা করেছিলাম যে একটা কয়েনকে টস করা হচ্ছে, সেখানে হয় হেড পড়বে অথবা টেল পড়বে। তো সেখানেও এরকম দুটো ঘটনাই ছিল, দিয়ে বিভাজন ছক বার করেছিলাম যে এক্স আর হচ্ছে এফ অফ এক্স। তো সেখানে 0, 1 আর এখানে দুটো হাফ বেরিয়েছিল, এদের যোগফল কত এসেছিল, 1 এসেছিল। আর এমনিও আমরা জানি যে এখানে সম্ভাবনার ক্ষেত্রে যে সামেশন এফ অফ এক্স একটু আগে লিখেছিলাম যে সামেশন এফ অফ এক্স এর ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে যে এখানে কেবলমাত্র দুটি মানই গ্রহণ করতে পারে, তাহলে এই দুটি মান গ্রহণ করতে পারে, এর থেকে বেশি মান গ্রহণ করতে পারে না। যদি আরও অন্য কিছু মান থাকতো তাহলে সেক্ষেত্রে অঙ্কটা অন্যভাবে করতে হতো, কিন্তু এখানে বলে দিয়েছে যে কেবলমাত্র এই দুটো মানই গ্রহণ করতে পারে, তাই এই সামেশনের মান যে মানটা অর্থাৎ যোগফলের মানটা 1 হবে। তাহলে অপশন হচ্ছে ডি। 6-এর যে অঙ্কটা আছে ভ্যারিয়েন্স অফ কত আছে এ এক্স, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি। তাহলে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি যদি থাকে তাহলে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি এটার ভ্যালুটা কত হবে না, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি থাকলে আমাদেরকে কি করতে হবে, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি থাকলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ভ্যারিয়েন্সটা কি হয়, দুটো পার্টে ভেঙে যায়। একটু আগে বলেছিলাম যে এইভাবে আমরা বার করতে পারি এটাকে, যে দুটো পার্টে ভেঙে দিই, যে ভ্যারিয়েন্স অফ এ এক্স আর হচ্ছে ভ্যারিয়েন্স অফ বি।
তাহলে শুধুমাত্র ধ্রুবক পদ থাকলে তার ভ্যারিয়েন্সের মান কত হয় 0 হয়। আর এখানে যদি চলরাশির সাথে ধ্রুবক পদ গুণ থাকে তাহলে ভ্যারিয়েন্সের বাইরে বেরিয়ে আসলে সেটা স্কোয়ার হয়ে যায়, তাহলে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, আর এটা ধ্রুবকের ভ্যারিয়েন্সের মান 0 হবে, তাহলে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে কোন অপশন হলো এখানে? এখানে অপশন হলো অপশন সি। আচ্ছা, এরপরে সাতেরটার ক্ষেত্রে এই যে বিভাজন ছক দেয়া আছে, বিভাজন ছকে কি বলেছে, এখানে নিম্নে প্রদত্ত বিভাজনগুলির মধ্যে কোনটি এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশ করে। তা সম্ভাবনা বিভাজন প্রকাশ করতে গেলে এই যে প্রত্যেকটা ছকের নিচে একটা করে পি অফ এক্স আছে, তা এদের যোগফলটা কি হতে হবে? 1 হতে হবে। তা যার ক্ষেত্রে 1 হবে না, 1-এর থেকে বেশি হবে বা 1-এর থেকে ছোট হবে, হ্যাঁ, সেগুলো হবে না, বা ঋণাত্মক হবে, সেগুলো হবে না। তাই এখানে আমরা যদি দেখি যে যোগ করে কোনটার ক্ষেত্রে 1 আসছে, 7-এর অঙ্কটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে 1 আসছে দেখব না, অপশন সি এরটার ক্ষেত্রে সামেশন এফ অফ এক্স, এটা যদি যোগ করা যায় 0.12 প্লাস 0.16 প্লাস 0.24 প্লাস 0.32 প্লাস 0.16, এগুলো সব অ্যাড করলে এখানে 1 পেয়ে যাবো। তাহলে এইটাই কি হবে? সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করবে, বাকিগুলো হবে না। 8-এরটা কি বলেছে? 8-এরটা বলেছে যে মনে করো দুটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়ার যদিচ্ছ পরীক্ষায় অঙ্কদ্বয়ের সমষ্টি এক্স দ্বারা সূচিত হয়। এবার এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন দেয়া আছে, এখান থেকে এ এর মান বার করতে হবে। তাহলে যে ছকটা দেয়া আছে, তা একটু আগে আমি বললাম যে এখানে সামেশন এফ অফ এক্স এর মান কত হয়? 1 হয়। অর্থাৎ যেগুলো সম্ভাবনা এখানে ছকে দেয়া আছে প্রত্যেকটা সমষ্টি, অর্থাৎ সামেশন এফ অফ এক্স মানে এফ অফ এক্স এর যতগুলো মান দেয়া আছে সবকটা সমষ্টি সবসময় 1 হবে। তাহলে এখানে সামেশন এফ অফ এক্স মানে আমরা জানি 1 হয়। তাহলে সেক্ষেত্রে সামেশন এফ অফ এক্স করলে কি কি আছে? এ আছে, 2a আছে, 3a আছে, 4a, 5a, এরকম করে যোগ হবে যতগুলো আছে, 6a, তারপর আবার 5a, আবার 4a, আবার হচ্ছে 3a, আবার 2a প্লাস a ইকুয়ালস হচ্ছে 1। তাহলে এখানে দেখবো মোট কতগুলো এ পাচ্ছি, তাহলে এখানে দেখবো মোট কতগুলো এ পাচ্ছি, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে মোট দেখবো কতগুলো এ পাচ্ছি, মোট হচ্ছে এ পাচ্ছে 36টা, যোগ করে দেখবো তাহলে 36a ইকুয়ালস টু 1, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 1/36, অর্থাৎ অপশন সি। আচ্ছা, এইরকম টাইপের আর একটা অঙ্ক আছে 12-র অঙ্কটা, আর বাকি যে কটা আছে তাদের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে সেগুলো আবার পরের একটা ভিডিওতে আলোচনা করে দেবো। তাহলে এখানে 12টা কি বলেছে যে কে এর মান কত হলে এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স হবে। তাহলে একইভাবে 12-র যে অঙ্কটা আছে কি বলেছে? এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে কে এক্স। তাহলে একটু আগে আমি দেখলাম যে এইখানটায় যে রেজাল্টটা ছিল যে সামেশন এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে ওই রেজাল্টটা এর ক্ষেত্রেও কাজে লাগাবো। তাহলে সামেশন এফ অফ এক্স এইটা ইকুয়ালস টু কত? 1 হবে। তাহলে সামেশনটা দুদিকেই চালাচ্ছি, এখানেও চালাচ্ছি, একইভাবে এই দিকেও চালাচ্ছি। তাহলে সামেশন, এখানে একটা সামেশন লিখলাম, এখানেও সামেশন লিখলাম। এবার সামেশন এফ অফ এক্স মানে আমরা জানি 1 হয়, আর এখানে এটা কে হচ্ছে ধ্রুবক, এটা সামেশনের ওপর নির্ভরশীল নয়, তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে, আর সামেশন এখানে এক্স থাকবে। এবার এক্স এর মান কত থেকে কত দূর পর্যন্ত বলা আছে না, এক্স এর মান এর ক্ষেত্রে বলা আছে এক্স এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এক্স এর মান কত থেকে কত পর্যন্ত বলা আছে যে 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে সামেশন এক্স মানে ওই মানগুলোর যোগফল বোঝাবে, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস ডট ডট করে একদম n পর্যন্ত। তাহলে প্রথমে যেটা লেখা ছিল বইয়ে সেটা লিখলাম, দেখে দেখে দুদিকে সামেশন চালালাম। আমি জানি সামেশন এফ অফ এক্স এর মান 1 হয়, এটা এখানে বসিয়ে দিলাম। এরপরে কি করলাম, কেটা ধ্রুবক, এটা সামেশন থেকে বেরিয়ে আসলো, আর এক্স এর মানগুলো সব বসিয়ে দিলাম। এবার
এই যে যোগফলটা 1 থেকে n পর্যন্ত পদের যোগফলের মান কি হয়? 1 থেকে n পর্যন্ত পদের যোগফলের মান হয় n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখান থেকে k ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে? 2/n ইন্টু n প্লাস 1। তাহলে কতর অপশন হলো? এটা হচ্ছে অপশন ডি। তাহলে এইগুলো ভালো করে দেখতে হবে, যার যার দরকার স্ক্রিনশট করে নাও। আর বাকি যেটা থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক পরের একটা ভিডিওতে আলোচনা করে দেবো। আজকের মতো এইটুকুই।